শাহবাজের ভীষণ জ্বর। হাসপাতালের বেডের ওপর কেমন বেহুশের মতো পড়ে আছে সে, হাতে স্যালাইন লাগানো। রিমন পাশেই বসে আছে, বেশ চিন্তিত দেখাচ্ছে ওকে। শাহবাজের মাথার আঘাত এখনো শুকায়নি। এই তো 3 দিন আগে শাহবাজ বাড়িতে ফিরল, কেমন বিধ্বস্ত দেখাচ্ছিল ওকে। চোখ লাল হয়ে আছে, বিষণ্ণতায় মোড়ানো চেহারা। রিমনের সাথে বসে পটল ভাজা শুটকি ভর্তা দিয়ে ভাত খেলো। কোনো কথা বলেনি, একদম নীরব ছিল পুরোটার সময়। তারপর উঠে চলে যায় নিজ ঘরে। রিমন জিজ্ঞাসা করলো, কি হয়েছে সা? চৌকিতে মনমরা হয়ে শুয়েছিল শাহবাজ। রিমন বসলো তার পাশে অনেকক্ষণ জোরাজোরি করার পর আসল খবর জানা যায়। জমি বায়নার কিছু টাকা শাহবাজের কাছে অবশিষ্ট ছিল। সেই টাকা, তার দামি আইফোন সব নিয়ে গিয়েছে ছিনতাইকারীর দল। একজন মহিলা তার কাছে এসে নাকি এক খণ্ড কাগজ দেখিয়ে ঠিকানা জানতে চেয়েছিল। তারপর নাকে যেন কে পেছন থেকে রুমাল চেপে ধরল। আর কিছু মনে নেই শাহবাজের। ব্যাপারটা ঘটেছে নরসিংদীর স্টেশনে। পানি ছিটিয়ে তাকে জাগিয়ে তুলেছিল একজন বৃদ্ধা। হতভম্ব হয়ে সে রিমনের বাড়িতে চলে আসে। সেদিন রাতেই হাড় কাঁপিয়ে জ্বর আসে শাহবাজের। পরদিন সন্ধ্যা পর্যন্ত রিমন আর তার স্ত্রী সুফিয়া জলপট্টি, পানি ঢেলে দেওয়া সহ অনেকভাবে জ্বর কমানোর চেষ্টা করে। কোনোভাবে কমছিল না, তাই রাতে সদর হাসপাতালে নিয়ে আসে। প্রিয়ঞ্জনা ভাবির নাম্বার রিমনের জানা নেই, কোথায় থাকে তাও জানে না। এদিকে তারও তো টানাপোড়েনের সংসার, ওষুধ বাবদ অনেক টাকাই লেগেছে। দেখা যাক আজ জ্ঞান ফিরে কিনা। ডোরবেল বাজছে, ঘর ঝাড়ু দিচ্ছে সুমনা। প্রীতিকে ডাকলো সে। প্রীতি দরজা খুলে দিত, কোনো সারা শব্দ নেই। সুমনা নিজেই দরজা খুলে। কালো বরখা পরনে একজন মেয়ে দাঁড়িয়ে আছে, মুখ খোলা। সুমনা চিনেনি মেয়েটিকে। কে আপনি? আমি স্বর্ণা। প্রীতম স্যার বাসায় আছেন? না, ও তো বাইরে গেছে। আপনি ভেতরে আসুন। মেয়েটিকে চেনা চেনা লাগছে সুমনার। কোথাও কি দেখেছে? মেয়েটি ঘরে ঢুকে সোফায় বসলো। আপু, একটু পানি খাওয়াবেন? অনেক পিপাসা লেগেছে। আনছি, আপনি বসুন। কাউকে তো আর শুধু পানি দেওয়া যায় না, তাই বিস্কুট আর আপেল ফ্রিজে সাজিয়ে ট্রে করে নিয়ে আসে সুমনা। নেকাব খুলে মেয়েটি পানি পান করে। ফর্সা গায়ের রং, বেশ সুন্দর দেখতে। আপু, আমি আপনার সাথে কথা বলতে এসেছি। আপনি কি সুমনা? প্রীতম স্যারের ওয়াইফ? জি। স্বর্ণা পাশেই সোফায় বসে সুমনা। বেশ চিন্তা হচ্ছে তার। আপু, আমাকে ভুল বুঝবেন না প্লিজ। প্রীতম স্যারের সন্তান আমার গর্ভে। মানে? জোহরা শোবার ঘর থেকে ড্রয়িং রুমে আসার পথে কথাটা শুনলেন। তিনি সুমনাকে থমকে জিজ্ঞেস করলেন, এটা কে সুমনা? তারপর স্বর্ণার দিকে ফিরে বললেন, এই মাইয়া, এই কি আবুল তাবুল কথাবার্তা বলো? স্বর্ণা হাও মাও করে কেঁদে ওঠে। দৌড়ে এসে পা জড়িয়ে ধরে জোহরার। আন্টি, আমাকে সাহায্য করুন আন্টি। আপনি তো প্রীতম স্যারের মা। আপনি স্যারকে একটু বোঝান, আমি তার বিবাহিতা স্ত্রী। আমার গর্ভে আপনাদেরই তো বংশধর। এরকম আহাজারি শুনে প্রিয়ঞ্জনা, প্রীতি আর প্রাপ্তি ড্রয়িং রুমে ছুটে আসে। জোহরা কি বলবেন ভেবে পাচ্ছে না। তিনি বেশ থতমত খেয়েছেন। স্বর্ণা তখনও জোহরা বেগম পায়ের কাছে বসে কাঁদছে। প্রীতমের বাবা, এ মাইয়া কি বলতেছে এগুলা? তুমি প্রীতমরে ফোন দাও। সুমনা স্তব্ধ হয়ে বসে আছে সোফায়। প্রিয়ঞ্জনা সুমনার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। দেখো না প্রিয়া, এই মেয়ে এগুলো কি বলছে? তোমার ভাইয়া তো আমার সাথে এটা করতে পারে না তাই বলো। কেমন যেন ছোট বাচ্চাদের মতো কথা বলছে সুমনা। প্রাপ্তি, তোর ভাবিকে নিয়ে ঘরে যা। প্রিয়ঞ্জনার সাথে জোহরা কথা বলেন না, তাই প্রাপ্তিকে আদেশ দিলেন। সুমনা জোহরার চোখে তাকিয়ে বলল, আমি সবটা শুনতে চাই মা। ওর স্ত্রী হিসেবে এতটুকু অধিকার তো আমার আছে। জোহরা আর কিছু বললেন না। স্বর্ণাকে সোফায় বসতে বললেন। তিনি বসলেন পাশে। স্বর্ণা গলা ছেড়ে কাঁদছে। প্রবীর জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? স্বর্ণা। মেয়েটা ফোপাচ্ছে। কান্না করো না মা, আমার ছেলে যদি কোনো দোষ করে থাকে তাহলে তার বিচার আমি করব। তোমার বাড়ি কোথায়? বাবার নাম কি? আমার বাবার বাড়ি কুমিল্লা। বাবা নেই, তাই নরসিংদীতে ফুপার বাড়িতে থাকি।
ফর্সা মেয়েটির চোখ মুখ লাল হয়ে গিয়েছে। জোহরার মায়া হলো। কি সুন্দর মেয়েটি! এমন একটি সুন্দর মেয়ে তো ছেলের জন্য চেয়েছিলেন তিনি, কিন্তু সে বিয়ে করলো এক শ্যামলা মেয়েকে। মানতেই হবে, মেয়েটি অনেক সুন্দর, বয়সও কম মনে হচ্ছে। প্রীতমের সাথে তোমার পরিচয় কিভাবে? জোহরা প্রবীরকে থামিয়ে বললেন, প্রীতমরে ফোন করো। তুমি কি প্রশ্ন করা শুরু করছো? প্রবীর ফোন দিয়ে প্রীতমকে আসতে বললেন। স্যারের সাথে কলেজে আমার পরিচয়। তিনি আমাকে বললেন সংসার জীবনে তিনি অনেক অসুখী, তার স্ত্রী সন্তান দিতে অক্ষম। আর মায়া হলো আমার তার সাথে সম্পর্কে জোরালাম। তিনি আমাকে লুকিয়ে বিয়ে করেছেন। আমার কাছে কাবিননামাও আছে। আলাদা বাসা ভাড়া করে দিয়েছেন। এর মধ্যে আমি গর্ভবতী হয়ে পড়ি। কিন্তু প্রীতম স্যার গতকাল সারাদিন না আমার ফোন ধরেছেন আর না বাসায় গেছেন। তাই আমি এখানে আসতে বাধ্য হই। সুমনার চোখের কোনা বেয়ে নীরবে নোনা জল বয়ে গেল, বেয়ে পড়ল একেবারে নিভৃতে। এই মেয়ের সাথেই তবে সম্পর্কে জড়িয়েছে প্রীতম। এই মেয়ের ছবি দেখেছে সে প্রীতমের মোবাইলে, তাই তো চেনা চেনা লাগছে। তখনই প্রীতম এসে উপস্থিত হয় ড্রয়িং রুমে। স্বর্ণাকে দেখে অবাক হওয়ার ভান করে বলল, তুমি এখানে? প্রবীর জিজ্ঞেস করলেন, এই মেয়ে কে প্রীতম? এই মেয়ে যা বলছে তা কি ঠিক? প্রীতম মাথা নিচু করে বলে, বাবা আসলে। প্রবীর সোফা থেকে উঠে প্রীতমের গালে একটা চর বসিয়ে দিলেন। জোহরা তেতে উঠলেন। প্রীতমের বাবা ছেলের গায়ে হাত তুইল না। মানসি কাজটা ভালো হয় নাই। তুমি চুপ করো জোহরা। জোহরা গলা উঁচিয়ে বললেন, খারাপ কি করছে প্রীতম? বাবা ডাক তো সবাই শুনতে চায়। সুমনার তো বাচ্চা হয় না, এটা অন্যায় জোহরা। প্রীতম নরম কণ্ঠে বলল, আমার কি ইচ্ছে হয় না বাবা হতে? আমি কেন বঞ্চিত হব? প্রবীর এবার চিন্তায় পড়লেন। ছেলের দিকটাও তো তার ভাবতে হবে। স্বর্ণা প্রীতমের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলল, আপনি বাসায় যান নাই কেন? ফোনও দেন না। আমি কত ভয় পেয়েছি জানেন? পরীক্ষার চাপ ছিল কলেজে, তোমাকে না বলে আসছি। সুমনার হৃদয়ে যেন কাটা বিধিয়ে দিল, নাকি ভীমরুল কামড়ে ধরল। প্রবীর কাশলেন। স্বর্ণা ছেড়ে দিল প্রীতমকে। বাবা আমি স্বর্ণাকে বাসায় দিয়ে আসবো গিয়ে। প্রবীর জবাব দিলেন না। জোহরা জবাব দিলেন, বিয়ে যখন করে ফেলাইছো, এখন আর কি করা যাইব? তার উপর বাচ্চা পেটে। আমি চাই স্বর্ণা এ বাড়িতেই থাকুক। জোহরা সুমনাকে জিজ্ঞেস করলেন, সুমনা তোমার কি কিছু বলার আছে? এমন করে তো তুমি আর প্রীতম একদিন আইসা উঠছিল বাসায়। শান্ত নিস্তেজ কণ্ঠে সুমনা বলল, না মা, আমি চাই স্বর্ণা এ বাড়িতেই থাকুক। আমার কোনো অভিযোগ নেই। সুমনা ছুটে চলে গেল প্রিয়ঞ্জনার ঘরে। হতভম্ব প্রিয়ঞ্জনাও তার পেছনে গেল। স্বর্ণাকে নিয়ে প্রীতম নিজের বেডরুমে গিয়ে দরজা আটকে দেয়। কেমন যেন হঠাৎ একটা ঝড় উঠল। তারপর সব শান্ত। প্রবীর আর স্ত্রীর ওপর কথা বললেন না। এমন জটিল পরিস্থিতিতে আর কী বা বলবেন? জোহরাকে জিজ্ঞেস করলেন, সমাজের মানুষকে কি বলবো? কি আর বলবা? বইয়ের যে বাচ্চা হয় না এটা সবাই জানে, তাই প্রীতমের চুপে চাপে আরেকটা বিয়ে করাই ফেলছি। আপাতত বাসাতে কোনো মানুষ ঢুকতে দেওয়া যাইব না। বাচ্চা হোক, পরে বড় করে একটা অনুষ্ঠান করে একবেলা ভালো খাওয়াইবা, দেখবার সমাজ ঠান্ডা। ছেলে মেয়েগুলারে মানুষ করতে পারলাম না, এবার আর ধাক্কা না খাই। হাসপাতালের কাজও লাগতো না। মায়া আগেরটার চাইতে সুন্দর। প্রীতম জড়িয়ে ধরে স্বর্ণাকে, গলায় চুম খায় অনেকক্ষণ। খিলখিল করে হেসে ওঠে স্বর্ণা। এই প্ল্যানটা প্রীতমেরই ছিল। অনেক তো লুকোচুরি খেলেছে, আজ স্বর্ণাকে একদম বাড়িতে তুলে ফেলল। বাবাকে নিয়ে যা ভয় ছিল তার, কারণ তিনি সুমনাকে বেশ স্নেহ করেন। তবে জোহরা প্রীতমের দ্বিতীয় বিয়ে নিয়ে ভাবছিলেন, এটা সে জানে। আগেরবার সুমনাকে বিয়ে করায় বেশ কষ্ট পেয়েছিলেন জোহরা, তাই এবারে সরাসরি কিছু বলার সাহস পাচ্ছিল না প্রীতম। কোনো ক্রমে মাকে বলতে পারছিল না, তাই সে আর স্বর্ণা বাচ্চা নিয়ে নেয়। জানে মা বাচ্চার কথা শুনলে আর কিছু বলবে না। একটা ছোট বাচ্চা ঘরে হেঁটে বেড়াক, খেলাধুলা করুক, তা তিনি মনে প্রাণে চান। প্ল্যান মোতাবেক স্বর্ণা বাসায় এসে ওঠে, আর একটা নাটকের সৃষ্টি হয়। এত সহজে যে সুন্দর মেনে নেবে তাও ভাবতে পারেনি প্রীতম। যাই হোক, সে মানলেই কি আর না মানলেই কি, আসল তো মাকে হাতে রাখা। শাহবাজ খানিক সুস্থ হয়, বাড়িতে ফিরে আসে বিকেলে। ঘরে আরও কিছু টাকা রেখেছিল, সেখান থেকে ওষুধ খরচ বাবদ যা লেগেছে তা রিমনকে দিয়ে দেয়। অনেক ধরেছে ছেলেটা,
অনেক করেছে ছেলেটা তার জন্য। শাহবাজ আর সিম উঠায় আবার, তার সিম উঠায় আবার। যা হওয়ার তা তো চলেই গেছে। এখন 2 দিন বাদে জমির দলিল পাওনাদারদের টাকা দিতে হবে। ফোন করে তারা যদি না পায় সে আরেক বিপদ। তাছাড়া প্রিয়ঞ্জনাকে ফোন দিতে হবে। নিশ্চয়ই অনেক চিন্তা করছে মেয়েটা। কেমন আছে প্রিয়ঞ্জনা? দলিলটা সারতে পারলেই নিজের কাছে নিয়ে আসবে অর্ধাঙ্গিনীকে। কি অদ্ভুত ভালোবাসা! প্রীতমকেও তো সমনা বলেছে ভালোবেসেছিল, বিনিময়ে পেয়েছে এক বুক কষ্ট। অথচ অসুস্থ অবস্থায় শাহবাজ চৌধুরী ভাবছেন নিজের ভালোবাসার মানুষটার কথা কেমন আছে। জীবনে একজন সঠিক মানুষ খুব প্রয়োজন, নয়তো জীবনের ক্যালকুলাস বেশ জটিল হয়ে পড়ে। দেখা যাক শাহবাজ চৌধুরীর জীবন ক্যালকুলেশনের সমাধান আদৌ হয় কিনা, নাকি তা আরও জটিল হয়ে যাবে। ঠিক কেন কঠিন যোগ যোগজীকরণের মতো ছন্দকাটা জীবন, তাল হারানো মন। চাঁদের রেলিংয়ের পাশটায় দাঁড়িয়ে নিজের জীবনকে অনেকটা আগ্নেয়গিরির অগ্নুপাতের মতো লাগছে সুমনার কাছে। কলঙ্কিত জীবন তার, সবই জ্বলে যায়, পুড়ে যায়। ছোটবেলায় জন্ম দিতে গিয়ে যখন মা মারা গেলেন, তখন বাবা কোলে দেখেও দেখেনি কত যুদ্ধ, কত পরিশ্রম করে নিজেকে গড়ে তুলেছিল। পায়ের নিচে মাটিকে লাগতো চোরাবালির ন্যায়। কোথাও দাঁড়াতেও ভয় হতো। অবচেতন মন বাস্তবতা বুঝতো না। ভালোবাসার কাঙাল ছিল বেহায়াটা। তখনই ডিপার্টমেন্টের সামনে সাপের কবল থেকে রক্ষা করল এক যুবক। মন তখন লোভী হয়ে ওঠে। সেই যুবকের হাসি, তার আদর মাখা ডাক, তার ছোট ছোট কেয়ারিং। মন আঙুল তুলে মস্তিষ্কে বোঝায়, এই সেই স্বপ্নের পুরুষ, একান্ত পুরুষ, তোমার পুরুষ। এত এত ভালোবাসার স্বপ্ন, সুখের স্বপ্ন যে দেখেছিল, সে আজ এতটা পরিবর্তিত। সময় বদলায়, ভালোবাসা বদলায়। কথাটা কি ঠিক? হয়তো কিঞ্চিত ভুল। আজ যদি প্রীতম সন্তান জন্মদানে অক্ষম হতো, তখন কি সুমনা তাকে ছেড়ে যেত? কখনোই না। লাল বর্ণ আকাশ, দুটো চিল উড়ে বেড়াচ্ছে, বাতাসে শরতের ঘ্রাণ। মূলত জুঁই ফুলের ঘ্রাণের কারণেই এতটা অনেক অনুভব করা যাচ্ছে। বিল্ডিং ঘেঁষে দুটো জুঁই ফুলের গাছ আছে। পুকুর পাড়ে সদ্য কাশফুলের দল উঁকি দিচ্ছে। বাড়ির সামনে সোজা পাকা রাস্তা। একটি বাচ্চা মেয়ে স্কুল থেকে ফিরছে, হয়তো হাতে বই, কাঁধে ব্যাগ, পরনে নীল ফ্রক, মাথায় সাদা হিজাব। কোনো টেনশন নেই, কোনো দোটানা নেই। সুমনা এখন ছাদ থেকে লাফ দিবে। এই পৃথিবীতে সবচেয়ে বড় কষ্টগুলোর যদি তালিকা করা হয়, তাহলে তোর মধ্যে একটি হলো প্রিয় মানুষ, ভালোবাসার মানুষকে ঘৃণা করা। এই যন্ত্রণা ভাষায় প্রকাশ করা যায় না। এই যন্ত্রণা হৃদয়ে সুপ্ত থাকে, অনেকটা বিষধর বিষের মতো। আস্তে আস্তে নিষ্প্রাণ করে দেয় মন, দেহ, প্রাণ। সুমনার পক্ষে অসহ্য যন্ত্রণা সহ্য করা সম্ভব নয়। সুমনা সিদ্ধান্ত নেয়, প্রকৃতি দেখে নেয় শেষবারের মতো। এবারে পরপারে যাওয়ার পালা। দুপুরে জমির দলিল সম্পূর্ণ হয়েছে। 2.5 কোটি টাকার ঝামেলা ভেঙেছে শাহবাজ। এছাড়াও 5 জন ব্যক্তি টাকা পাবেন। আরও 2.5 কোটি প্রয়োজন। তারা সময় দিয়েছে কেবল 6 মাস। এ 2.5 কোটি টাকা কোথায় পাবে তা নিয়ে শাহবাজ বেশ চিন্তায় রয়েছে। তবে যেহেতু কিছুটা ঋণ কমেছে, তাই স্বস্তিও হচ্ছে মনে। শিবপুরের চাচার নাম্বার আবার বহু কষ্টে জোগাড় করেছে সে। বদরুজ্জামান ভূঁইয়া প্রথমে আকাশ থেকে পড়েছিলেন এটা শুনে যে শাহবাজ শিক্ষকতা করবে, তাও মেইন শহর ছেড়ে দূরে। সম্পূর্ণ শুনে তিনি বেশ হতবাক হয়েছেন। এত সুন্দর একজন ছেলের জীবন যে এরকমভাবে নষ্ট হয়ে যাবে, তা তিনি কল্পনাও করতে পারেননি। ভদ্রলোকের নিজের বাড়ি, সেই বাড়ি দোতলায় 2টো কামরা খালি আছে। আপাতত শাহবাজকে সেখানেই প্রিয়ঞ্জনাকে নিয়ে উঠবে। শিক্ষকতা করবে শিবপুর অগ্রণী মডেল কলেজ নামক সদ্য প্রতিষ্ঠিত হওয়া কলেজে। বাকিটা আল্লাহ তাআলা যা চান। শাহবাজ সিদ্ধান্ত নেয়, আগামীকাল রাতে প্রিয়ঞ্জনাকে চলে আসতে বলবে। নিজের অর্ধাঙ্গিনীকে ছাড়া তার পক্ষে সম্ভব নয়। বিগত কয়েকটি মাস কেবল এই দিনটির জন্য অপেক্ষায় ছিল শাহবাজ চৌধুরী। শ্রাবণ কাটিয়ে ভাদ্র আসবে, শরতের আগমন ঘটবে।
সেই সাথে প্রাণপ্রিয়সীকে পুনরায় আপন করে পাবে শাহবাজ। অন্তর কাঁপছে। রিমন ছেলের পাশে বসে আছে। সিফাত পড়ছে হলদি লাইটের আলোতে। চাপাবাজ শাহবাজ বসল চৌকিতে। চলে যাবি শাহ? যার পানে ভাবিকে নিয়ে আসিস এই গরিবখানায়। কি সহজ সরল ছেলেটা, চিকন গরম কালো গায়ের রং দেখে অসীম মায়া কৃতজ্ঞতায় শাহবাজের চোখ ছলছল করে উঠল। স্টেশনের যখন যাযাবরের মতো ঘুরছিল শাহবাজ, এই ছেলেটাই তাকে আশ্রয় দিয়েছে, খাবার দিয়েছে, ঠিক একজন প্রকৃত বন্ধুর মতো। শাহবাজ ডাকে, রিমন। কি? শাহবাজ জড়িয়ে ধরে রিমনকে। তার জিন্সের পকেটে গুজে দেয় 5,000 টাকা। তুই আমার দুধ সময়ের বন্ধু রিমন, তোর ঋণ এই শাহবাজ চৌধুরী কখনো পূরণ করতে পারবে না। ভাই, তুই বন্ধুর আবেগ ঘন মুহূর্ত দেখে সুফিয়ার চোখে অশ্রু চলে আসে। শাহবাজ ভাই একজন খাঁটি মানুষ, সুফিয়ার কোনো ভাই নেই। বিগত কয়েকটি মাসে কেমন এক অজানা বন্ধনে শাহবাজ ভাইয়ের সাথে জড়িয়ে পড়ছিল তারা। বাইরে থেকে ফিরেই বলতেন, ভাবি বাদ দেন, ক্ষুধা লাগছে। এত মায়া, এত সুফিয়ার মায়া হতো সুফিয়ার। মানুষটা চলে যাবেন, সুফিয়া আল্লাহর কাছে প্রাণপণে দোয়া করে এই মানুষটা যেন তার পরিবার নিয়ে ভালো থাকেন। সুমনা চোখ বন্ধ করছিল অনেকক্ষণ। মাগরিবের আজান দিচ্ছে। জুঁই ফুলের ঘ্রাণ করা হয়ে উঠেছে, অসহনীয় করা। এই তো একটু পর কেবল শান্তি আর শান্তি। সামনে আগায় সুমনা। আর একটুখানি। হঠাৎ কে যেন কুনোয় ধরে টেনে পিছড়ে নিয়ে আসে। কম্পমান হৃদয় আরও জোরে কেঁপে ওঠে। ল্যাব ড্যাব শব্দ প্রায় বাজছে সুমনার কানে। সে কি ছাদের দরজা লাগায়নি? আশ্চর্য হয় তার, আফসোস হয় তার। মইনুল সাহেব দাঁড়িয়ে আছেন, প্রাপ্তিপ্রীতির ইংরেজি শিক্ষক। ওকে দেখে কিঞ্চিত লজ্জা পেল সুমনা। কি করছিলেন আপনি? আমি যদি নিজ থেকে খেয়াল না করতাম তাহলে কি হতো বলুন তো? কি হতো আবার? মরে যেতাম। এমন অকপট কথায় থতমত খায় মইনুল। প্রশ্ন করে, প্রাণ এত সস্তা আপনার কাছে? আপনি কি পাগল? যা জানেন না তা নিয়ে কথা বলবেন না প্লিজ। আমার জীবনে কি ঝড় চলছে তা নিশ্চয়ই আপনি জানবেন না, তাই না? আপাতত দৃষ্টিতে আপনার কাছে লাগতেই পারে আমি পাগল, কিন্তু আমার জীবনটা যদি আপনি যাপন করতেন তাহলে হয়তো একই কাজটাই করতেন বলে প্রস্থান করে সুমনা। মৃত্যুতেও বাধা। এত অদ্ভুত কেন তার জীবন? প্রিয়ঞ্জনা আপাতত ব্যস্ত। টুকটাক যা গোছানোর গুছিয়ে নিচ্ছে। শরবতে কাশফুলের মতো দুলছে তার মন। শাহ আর সে একবার থাকবে, একসাথে থাকবে। নতুন মেয়েটার সাথে তার তেমন কথা হয়নি। সুমনা ভাবিকে সান্ত্বনা দেওয়ার জন্য সত্যি কোনো ভাষা নেই। প্রিয়ঞ্জনার প্রীতম ভাইয়া যে এতটা নিচে নামবে কখনো কল্পনাতেও আসেনি তার। শরতের ভোর, স্বচ্ছ নীল আকাশে পেঁজা পেঁজা তুলোর মতো মেঘেরা উড়ে বেড়াচ্ছে। বাতাসে জুঁই ফুলের তীব্র ঘ্রাণ। পুকুর পাড়ে তাল গাছটায় বাসা বেঁধেছে এক বাবুই পাখি। শালিক বাবুই সকলে শরতের ভোরকে আমন্ত্রণ জানাতে কিচিরমিচির শব্দ তুলতে ব্যস্ত। সুমনা ঘুমিয়েছিল প্রিয়ঞ্জনার পাশে। আজ তার শরীর খারাপ, তাই ফজরের নামাজ আদায় করতে পারেনি। প্রিয়ঞ্জনা ফজরের নামাজ আদায় করেই বরকা পরে নেয়। আস্তে করে ডাকে, ভাবি শুনছো? রাতে কান্নার কারণে এখন তীব্র মাথা ব্যথা করছে সুমনার। চোখ জোড়া খুলতেই চাইছে না। বহু কষ্টে চোখ খুলে তাকায় সে। শোয়া থেকে উঠে বিছানায় হেলান দিয়ে বসে। আমি চলে যাচ্ছি ভাবি, আবার কবে দেখা হবে জানি না। ভাইয়া এরকম একটা ঘৃণ্য কাজ করেছে। আমি কিচ্ছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। সুমনা মলিন হাসে। প্রিয়ঞ্জনার নরম হাতটি নিজ হাতে নিয়ে বলে, ভালো থেকো বোন, সুখে থাকো, অনেক দোয়া রইল। তুমি কান্নাকাটি করো না, সব ঠিক হয়ে যাবে। দেখো, সবাই শাহবাজের ভাইয়ের মতো না প্রিয়া। শাহবাজ ভাই অমূল্য রত্ন, তাকে ভালো রেখো। ঠিক আছে ভাবি, তুমি চাইলেই আবার শুয়ে পড়ো, তোমার শরীর তো ভালো না। আমি আসি। সুমনার মাথায় খুব অন্ধকার যন্ত্রণা করছিল, তাই শুয়ে পড়ে। প্রিয়ঞ্জনা নিজের ঘরের দরজা আটকে ড্রয়িং রুমে চলে আসে। ড্রয়িং রুমে অন্ধকার বিরাজ করছে। পা টিপে টিপে মেইন ডোর খুলে বেরিয়ে পড়ে বাইরে।
সিঁড়ি দিয়ে নামার সময় আল্লাহকে ডাকছিল সে। কেউ যদি ধরে ফেলে তাহলে আর শাহবাজের কাছে যেতে পারবে না প্রিয়ঞ্জনা, তাকে আটকে ফেলবে তারা। বাড়ির উঠানে দাঁড়িয়ে শেষবারের মতো নিজের পিতৃভূমিটাকে দেখে নিচ্ছিল প্রিয়ঞ্জনা। আর তাদের কখনো আশা হবে না হয়তো। নিজের অজান্তে চোখের কোণ ভিজে ওঠে তার। মাকে সে অসম্ভব রকমের ভালোবাসে। এত কিছুর পরেও মার প্রতি কোনো ঘৃণা কিংবা ক্ষোভ তার নেই। কিন্তু একদিকে ভালোবাসার মানুষ আর অপরদিকে পরিবার, যে কোনো একটাই বেছে নেওয়ার সুযোগ রয়েছে। প্রিয়ঞ্জনা জেনে তার ভালোবাসার মানুষটি এখন রিকশায় বসে তার অপেক্ষা করছে মেইন রোডে। বুকের ভেতর আজ কেন যেন চিনচিনে ব্যথা হচ্ছে প্রিয়ঞ্জনার। নিজের আবেগকে দমিয়ে রেখে প্রিয়ঞ্জনা বেরিয়ে পড়ে কংক্রিটের রাস্তায়। কিছু দূর হেঁটে সামনে গেলেই মেইন রোড। রাস্তার দুপাশে বিল, বিলে ফুটেছে শুভ্র শাপলা। বাবুই পাখির বাসা দেখে প্রিয়ঞ্জনার মন ভালো হয়ে যায়। আবার তার একটি নতুন রাজ্য হবে, সে হবে রানী আর তার বাদশাহ হবেন রাজা। হাসি ফুটে ওঠে প্রিয়ঞ্জনার মুখে। মোবাইল তার কাছে নেই। গতরাতে প্রীতির মোবাইলে কথা হয়েছিল শাহের সাথে। রিকশা থেকে নেমে বিলের পাশে দাঁড়িয়েছিল শাহবাজ। তার বুক কাঁপছে। আদৌ প্রিয়ঞ্জনা আসতে পারবে তো? যদি না আসতে পারে, রাস্তা শূন্য। রিকশাওয়ালা প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছেন। হঠাৎ করে শাহবাজ অনুভব করে তাকে পেছন থেকে কে একজন জড়িয়ে ধরেছে, একেবারে আষ্টে পিষ্টে, অধিকার বোধ নিয়ে। হাসি ফুটে ওঠে শাহবাজ চৌধুরীর মুখে। মুখ উঁচিয়ে চোখ বন্ধ করে আকাশমানে তাকায় সে। তার অশান্ত বুক শান্ত হয়ে যায় নিমিষে। পিছু ফিরে বুকের সাথে মিশিয়ে নেয় নিজের অর্ধাঙ্গিনীকে। যেমন করে দুর্বা ঘাসকে ভিজিয়ে স্নিগ্ধ করে তুলে শিশির বিন্দু, তেমন করে শাহবাজ চৌধুরীর অন্তরকে পুলকিত করে তুলেছে তার প্রিয়ঞ্জনা। বুকের পাশটায় ভেজা অনুভব করতেই ধ্যান ভাঙে তার। প্রিয়ঞ্জনা কাঁদছে। শাহবাজ বড়ই যত্নে মুছিয়ে দেয় প্রিয়ঞ্জনার আর্দ্র নয়ন যুগল। এত সুন্দর চোখ দুটোতে আর যেন পানি না দেখি। হালকা ধমক, হালকা শাসন, প্রিয়ঞ্জনার মন ভরে যায়। সেই শাহ, পুরনো শাহ। রিকশায় উঠে বসে দুজনে। মিষ্টি রোদে মুখরিচিত চারপাশ। দুপাশে বিলে সাদা গোলাপি শাপলা, মাঝখানে দিয়ে কংক্রিটের রাস্তা। আসমানে পেঁজা তুলোর মতো ভেসে বেড়ানো মেঘ। হুড়তোলা রিকশায় প্রিয় মানুষের বুক মাথা রেখে বসে থাকা। এই অনাবিল সুখ কি তা টাকা দিয়ে কেনা যায়? প্রিয়ঞ্জনার অন্তর চিৎকার করে বলে ওঠে, কখনোই না। শাহবাজের হাতে প্রিয়ঞ্জনার ডান হাত, আঙুলগুলো নিয়ে খেলছে সে, ঠিক ছোট বাচ্চার মতো করে। এই যে শাহ, ক্ষুধা লেগেছে আমার। বিকেলে বিলের পাশে চায়ের দোকান। চা দোকানদার সবেমাত্র দোকান খুলে বসেছেন। শাহবাজ রিকশা থামায়। ভাড়া মিটিয়ে প্রিয়ঞ্জনার হাত নিজের হাতে ধরে চা দোকানে গিয়ে বসে। বুড়ো দোকানিকে বলে, দুটো চা দেন তো চাচা। একটা রং চা আর একটা দুধ চা, একটা পাউরুটিও দিন। যে আচ্ছা বলে তিনি চা বানাতে ব্যস্ত হয়ে পড়েন। বিলে খুব সুন্দর শাপলা ফুটেছে। প্রিয়ঞ্জনা এক ধ্যানে তাকিয়ে আছে সেদিকে। কিনারাতেই জন্মেছে। কি শাপলা চাই? শাহবাজ জিজ্ঞেস করে দুষ্টু স্বরে। প্রিয়ঞ্জনা মাথা ঝাঁকায়। অমনি ব্রেঞ্চ থেকে উঠে রিলের পাশটায় গিয়ে শাপলা ফুল তোলার চেষ্টা চালায় শাহবাজ। কিনারা ঘেঁষে বেশ কচু জন্মানোতে শাপলার নাগাল পাওয়া যাচ্ছে না। তবুও চেষ্টার ত্রুটি নেই তার। প্রিয়ঞ্জনা অবাক নয়নে তাকিয়ে আছে তার পুরুষের পানে। জিন্স প্যান্ট, নেভি ব্লু শার্ট পরনে অভূতপূর্ব যুবকটি তার একান্তই তার। হঠাৎ মনে ভয়দানা বাঁধে। সাপের দল ঘাপটি পেতে থাকে এরকম স্থানে। চলে আসুন শাহ, আমার শাপলা লাগবে না। কে শোনে কার কথা? শাহবাজ দুটো শাপলা তুলে বিশ্বজয়ের হাসি দেয়। তুলে দেয় তা প্রিয়ঞ্জনার হাতে। চা চলে এসেছে। শাহবাজের রং চা আর প্রিয়ঞ্জনার দুধ চা। শাহবাজ প্রিয়ঞ্জনার কানের কাছে গিয়ে গায়, প্রিয়ঞ্জনা, এক কাপ চাই আমি তোমাকে চাই। ডাইনেও বায়ে তোমাকে চাই। দেখা না দেখায় আমি তোমাকে চাই। না বলা কথায় আমি তোমাকে চাই। আবারও নিজের অজান্তে চোখ ভিজে ওঠে প্রিয়ঞ্জনার। এই মানুষটাকে ছাড়া সে কখনোই বাঁচতে পারবে না, কখনোই না।